তাহলে শুরু করা যাক। দেখো আমি এই ছবিটা অলরেডি আগে এঁকেছিলাম, তাও তোমাদের সামনে আরেকবার দেখিয়ে শুরু করছি। তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। দেখো আমরা হ্যাঁ স্যার। যেটা বলেছিলাম যে বেরিলিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যত এই লিথিয়াম টু বেরিলিয়াম টু বোরন টু কার্বন টু নাইট্রোজেন টু অক্সিজেন টু ফ্লোরিন, অর্থাৎ যত ডান দিকে যাচ্ছি আমরা বলেছিলাম এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, যার ফলে এই 2s এর এনার্জি কমতে থাকে ফ্রম লিথিয়াম টু ফ্লোরিন, এবং একইভাবে 2p-র এনার্জিও কমতে থাকে ফ্রম লিথিয়াম টু ফ্লোরিন। মনে হচ্ছে দি ডিউ টু ইনক্রিজ ইন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। কিন্তু 2s এর যে এক্সটেন্টে এনার্জি কমছে, 2p-র কিন্তু সেই এক্সটেন্টটা অনেক কম। তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে 2s এর অরবিটাল পেনিট্রেটিং পাওয়ার বেশি কম্পেয়ার টু 2p, যার ফলে 2s এর এনার্জি অনেক বেশি এক্সটেন্টে, অনেক বেশি কমছে। এবং যে কারণে আমরা দেখেছিলাম যে এই অক্সিজেন বা ফ্লোরিন, এইটার মধ্যে এই যে গ্যাপটা, এনার্জি গ্যাপ, 2s এবং 2p এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, ইট ইজ কোয়াইট হাই। এবং তারপর আমরা এই অক্সিজেনের এমও এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখিয়ে আমরা এক্সপ্লেন করেছিলাম যে ডায়াগ্রামটা কিরকম হয়, তাই তো? দেখো আমরা ডায়াগ্রাম যেটা দেখিয়েছিলাম, ইটস লাইক দিস। এই ডায়াগ্রামটা দেখানো হয়েছিল, দিস ওয়াজ দি এম। বাঁ দিকে যে ডায়াগ্রামটা এঁকেছি দেখো, এনার্জি লেভেল ডায়াগ্রাম, এটা তোমাদের দেখানো হয়েছিল। অর্থাৎ এই 2s আর 2s, এদিকে তাকাও, কার্সারের দিকে দেখো, এই 2s আর 2s থেকে দেখো ইন ফেজ আর আউট অফ ফেজ কম্বিনেশন আমরা দেখিয়েছিলাম। ইন ফেজ আউট অফ ফেজ কম্বিনেশনে আমরা কি বলেছিলাম, এই সিগমা জেরাডে, সিগমা উনজেরাডে হচ্ছে ফ্রম 2s। ঠিক একইভাবে 2p-z, আমরা তো z অ্যাক্সিসটাকে মলিকুলার অ্যাক্সিস ধরেছিলাম, z অ্যাক্সিস ওয়াজ কনসিডার্ড অ্যাজ মলিকুলার অ্যাক্সিস। তাহলে 2p-z আর 2p-z মিলিয়ে সিগমা জেরাডে, সিগমা উনজেরাডে করেছিল। ঠিক একইভাবে পাই উনজেরাডে মানে পাই বন্ডিং যেটা এক্স ওয়াই, আই আর পাই জেরাডে মানে পাই অ্যান্টি বন্ডিং এক্স ওয়াই, এটাও দেখানো হয়েছিল, তাই তো? এই মলিকুলার অরবিটালস গুলো আমরা দেখিয়েছি, এবং তারপর আমরা ইলেকট্রন এক্সেট্রা বসেছি। এবারে তুমি ভালো করে লক্ষ্য করো, এই যে মলিকুলার অরবিটালস গুলো, এই মলিকুলার অরবিটালস গুলো আমরা যে এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখিয়েছি, এই এনার্জি গুলো এই পাশে এইখানে দেখানো হয়েছে দেখো। অর্থাৎ এমও গুলো আমরা জাস্ট এমও গুলো শুধু দেখিয়েছি, দেখো লক্ষ্য করো, এই এমওস গুলো উই হ্যাভ শোন দি মলিকুলার অরবিটালস ওনলি। এই যে পাশের ডায়াগ্রামটা, এটা আমরা শুধুমাত্র মলিকুলার অরবিটালস গুলো দেখিয়েছি, ঠিক আছে? শুধুমাত্র মলিকুলার অরবিটালস গুলো এখানে দেখানো আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে আমরা অক্সিজেনের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম, অক্সিজেনের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম যে এই যে গ্যাপ গুলো, এই গ্যাপ বিটুইন 2s অ্যান্ড 2p, এই গ্যাপ গুলো কিন্তু হাই, যথেষ্ট হাই, তাই তো? যে কারণে আমরা এই যে মলিকুলার অরবিটালস গুলো, এদিকে তাকাও, এই যে মলিকুলার অরবিটালস গুলোর, এগুলোর মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু বেশ অনেকটাই আছে। কিন্তু তুমি অক্সিজেনের বদলে, এই অক্সিজেনের বদলে তুমি ভালো করে চিন্তা করো, আগের পাতাটা দেখো, অক্সিজেনের বদলে তুমি যদি এখানে তুমি লিথিয়াম দেখতে, বুঝতে পারছো পয়েন্টটা?
অক্সিজেনের বদলে তুমি যদি লিথিয়াম কনসিডার করতে, তাহলে 2s আর 2p-র মধ্যে কি হতো, এনার্জি গ্যাপটা অনেক কম হয়ে যেত। এই যে 2s আর 2p-র মধ্যে দেখো, লিথিয়াম যদি দেখো বা বেরিলিয়াম যদি দেখো, তাহলে কি হবে, ইনফ্যাক্ট আপ টু নাইট্রোজেন, এই লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি তুমি এই যে এনার্জি গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু কম থাকবে। অক্সিজেন এবং ফ্লোরিনে ইট ইজ ভেরি হাই। এবার এই গ্যাপটা কম থাকার জন্য কনসিকুয়েন্স কি, ভালো করে শুনো। আমরা বললাম যে এই গ্যাপটা কম থাকবে, তাই তো? গ্যাপটা কম থাকার কনসিকুয়েন্স কি হচ্ছে, দেখো এদিকে তাকাও। গ্যাপটা কম থাকলে এই জিনিসটা, এই জিনিসটা আরো কাছাকাছি চলে আসছে। গ্যাপ কম আছে মানে কি, 2s আর 2p-র মধ্যে গ্যাপটা কম, তার মানে 2s আর 2p কাছাকাছি আসছে। এবার 2s আর 2p যদি কাছাকাছি আসে, তাহলে এই পুরো জিনিসগুলো ভেতর দিকে ঢুকবে, এমো গুলো স্কুইজড হয়ে যাবে। পয়েন্টটা বুঝতে পারছো? তার মানে আমরা যে এমো ডায়াগ্রাম এখানে এইটা যেটা দেখিয়েছি বলো বা এইটা দেখি, এই পুরো স্কুইজড হয়ে যাবে, ভেতর দিকে ঢুকে আসবে সবগুলো। তার মানে আমরা বলতে চাইছি আসলে, if you consider if you consider the case for the formation of Li2 to N2, আমরা অক্সিজেনের ক্ষেত্রে যা দেখিয়েছি ঠিক আছে, কিন্তু লিথিয়াম থেকে যদি নাইট্রোজেন দেখাতে চাই, তাহলে এই যে পুরো এনার্জি লেভেলস গুলো, এগুলো কি হবে, কাছাকাছি চলে আসবে। বোঝাতে পারছি? হ্যাঁ তার স্যার। মানে দিয়ে বলবে, এবার কাছাকাছি যখনই চলে আসবে, তখনই বলছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ টার্ম ইন্টারাকশন, অ্যাকর্ডিং টু নন ক্রসিং রুল, নন ক্রসিং রুল অথবা ল অফ টার্ম ইন্টারাকশন। টার্ম মানে কি, এনার্জি লেভেল। ল অফ টার্ম ইন্টারাকশন, নন ক্রসিং রুল অথবা টার্ম ইন্টারাকশন, ল অফ টার্ম ইন্টারাকশন, এইটা অনুসারে, অ্যাকর্ডিং টু নন ক্রসিং রুল অর ল অফ টার্ম ইন্টারাকশন, কি বলা হচ্ছে, two energy levels, two energy levels having same symmetry, two energy levels having same symmetry, বা আমরা লিখি if two energy levels having same symmetry are close in energy, তাদের এনার্জি যদি কাছাকাছি থাকে, two energy levels having same symmetry are close in energy, then they will repel, then they will repel each other in such a way, in such a way that the one with higher energy will be energized, will be more energized, will be more energized, while with lower energy, while the one with lower energy, while the one with lower energy, lower energy will be stabilized, will be stabilized to an equal extent, will be stabilized to an equal extent, will be stabilized to an equal extent.
তাহলে এটাকেই বলা হচ্ছে নন ক্রসিং রুল বা ল অফ টার্ম ইন্টারঅ্যাকশন। তাহলে এখানে কি বলছে, এটা মানেটা বলছে দুটো এনার্জি লেভেল যদি সিমেট্রি সেম হয়, তাহলে ধরো দুটো এনার্জি লেভেল দুটো টার্ম, তাদের সিমেট্রি সেম, সেম সিমেট্রি, ধরো সিগমা জেরার, যদি এরকম সিমেট্রি সেম হয় এবং তাদের এনার্জি যদি কাছাকাছি হয়, তাহলে এই দুজনের মধ্যে ইন্টারাকশন হবে। কিভাবে? যাতে একটা এনার্জাইজড হবে, মানে যেটা হায়ার এনার্জি সেটা আরো এনার্জাইজড হবে, এবং যেটা লোয়ার এনার্জি সেটা কি হবে, ইট উইল বি স্টেবিলাইজড টু অ্যান ইকুয়াল এক্সটেন্ট। বুঝতে পেরেছো? এটাকেই বলছে ল অফ টার্ম ইন্টারাকশন বা নন ক্রসিং রুল। তাহলে আমরা আগের পাতাতে যদি দেখি, তুমি আগের পাতাটা লক্ষ্য করো, ডান দিকে যে এমোগুলো এঁকেছিলাম, আমরা কি বললাম? আমরা বললাম যে দেখো, এই পুরো জিনিসটা স্কুইজড হবে, অর্থাৎ এটা এই ভেতর দিকে সবগুলো চলে আসবে। তাহলে ভেতর দিকে যদি সবগুলো চলে আসে, তাদের এনার্জি গুলো কি হবে, কাছাকাছি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই অবস্থায় তুমি দেখো, এই দুটো এনার্জি লেভেল দুটোই কিন্তু সিগমা জেরাডে, লক্ষ্য করো, দে আর অফ সিমিলার সিমেট্রি, দে আর অফ সেম সিমেট্রি। কাছাকাছি চলে এলে কি হবে, তাদের এনার্জি কাছাকাছি হচ্ছে। তাহলে এনার্জি যেই কাছাকাছি হচ্ছে, কি বলছে, তখন তাদের মধ্যে ইন্টারাকশন হবে, যাতে একটা স্টেবিলাইজড হবে এবং অপরটা এনার্জাইজড হবে টু দ্য সেম এক্সটেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি, এই যে সিগমা জেরাডে, এই সিগমা জেরাডের সঙ্গে, তুমি বুঝতে পারছো, এই যে সিগমা জেরাডে, এই সিগমা জেরাডের সঙ্গে এই সিগমা জেরাডের ইন্টারাকশন হবে। এইটা সিগমা জেরাডে ফ্রম 2p z তৈরি হয়েছিল, এটা 2s তৈরি হয়েছিল, এবং এদের মধ্যে ইন্টারাকশন হয়ে কি হলো, দুটোই যেহেতু সিগমা জেরাডে, দেখো একটা স্টেবিলাইজড হচ্ছে, একটা এনার্জাইজড হচ্ছে টু দ্য সেম এক্সটেন্ট অ্যাকর্ডিং টু দ্য নন ক্রসিং রুল। এটা কার জন্য হবে? লিথিয়াম থেকে নাইট্রোজেনের জন্য। কারণ সেখানে এই যে এনার্জি লেভেল গুলো, এগুলো স্কুইজড হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসছে, এবং যে কারণে তখন এইটার নাম দেয়া হচ্ছে, দেখো, সিগমা জেরাডে 2s 2pz। দেখো 2pz এরও কন্ট্রিবিউশন আছে। আবার এটার নামও সিগমা জেরাডে 2s 2pz বলবো, 2s 2pz, তাই না? দুটোই তো সিগমা জেরাডে, এবং তার 2s এরও কন্ট্রিবিউশন আছে, 2pz এরও কন্ট্রিবিউশন আছে। তাহলে একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, বাঁদিকে লক্ষ্য করো কোনগুলো, এইটা একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং এই আর একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, এদের মধ্যে কিন্তু আসলে ইন্টারাকশন হচ্ছে, তাই না? বুঝতে পারছো তো, এদের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই যে মলিকুলার অরবিটালটা, এটার এনার্জি উপরে চলে যাচ্ছে, এই মলিকুলার অরবিটালের এনার্জি নিচে আসছে। কি বললাম, এই যে মলিকুলার অরবিটালটা, এইটার এনার্জি উপরে চলে যাচ্ছে, উপরে আসছে, আর এইটার এনার্জি আরো কমে যাচ্ছে। আচ্ছা, আমি পড়াচ্ছি, বুঝেছো, আমি কালকে কথা বলবো। আমি কালকে একটু কথা বলে নেবো তোমাদের দুজনের সঙ্গে। আচ্ছা, তাহলে দেখো, আহ, এইটাকে দেখো একটা বন্ডিং মলিকুলার অরবিটাল, দেখো দিস ওয়াজ এ বন্ডিং মলিকুলার অরবিটাল। এই যে বন্ডিং মলিকুলার অরবিটাল, তার এনার্জি যদি আরো কমে যায়, তার মানে তার স্টেবিলিটি বাড়ছে, তার মানে দিস বিকামস হাইলি বন্ডিং, হাইলি বন্ডিং। বন্ডিং মলিকুলার অরবিটাল এনার্জি, বন্ডিং অরবিটাল কি হয় সাধারণত, ইট ইজ অফ লোয়ার এনার্জি।
আর এই যে বন্ডিং মলিকুলার অরবিটাল, এইটা এর এনার্জি বেড়ে যাচ্ছে, so this becomes weakly bonding, so this becomes weakly bonding, বুঝতে পারছো? একটা হাইলি বন্ডিং হচ্ছে, একটা উইকলি বন্ডিং হচ্ছে। কেন উইকলি বন্ডিং? বিকজ বিকজ এটার এনার্জিটা বেড়ে যাচ্ছে বলে, এনার্জি বেড়ে যাচ্ছে বলে, দিস ইজ উইকলি বন্ডিং। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে, ঠিক একইভাবে বলো, বলো। স্যার আরেকবার রিপিট করুন না প্লিজ। হ্যাঁ, দেখো এই যে অরবিটালসটা, এইটা আর এইটা, এদের দুজনের মধ্যে তো ইন্টারাকশন হচ্ছে, যেটা এই যেটাকে আমরা বলছি টার্ম ইন্টারাকশন, এনার্জি লেভেলস গুলোর মধ্যে ইন্টারাকশন, যার ফলে কি হচ্ছে, একটা এই একটা দেখতে পাচ্ছি আমরা স্টেবিলাইজ হচ্ছে, এই স্টেবিলাইজ হচ্ছে, একটা এনার্জাইজ হচ্ছে। এবার যেটা স্টেবিলাইজড হচ্ছে, দেখো তার বন্ডিং ক্যারেক্টার তো বাড়ছে, কারণ এটা বন্ডিং, দিস ইজ আ বন্ডিং মলিকুলার অরবিটাল, দিস ইজ অলসো এ বন্ডিং মলিকুলার অরবিটাল, যে দুটোর মধ্যে ইন্টারাকশন হচ্ছে। একটা বন্ডিং মলিকুলার অরবিটালের যদি এনার্জি কমে, তার স্টেবিলিটি বাড়বে। আর একটা বন্ডিং মলিকুলার অরবিটালের যদি এনার্জি বেড়ে যায়, যেটা এখানে দেখছি, তার বন্ডিং ক্যারেক্টারটা কমে যাবে, ইট উইল বিকাম উইকলি বন্ডিং। এইটা আমরা যেমন বলছি দিস উইল বিকাম হাইলি বন্ডিং, দিস উইল বিকাম উইকলি বন্ডিং। কেন? তার কারণ হচ্ছে একটা বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি যদি কম হয়, তার বন্ডিং ক্যারেক্টার বেড়ে যায়। আর একটা বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি যদি বেশি হয়, তার বন্ডিং ক্যারেক্টার কমে যায়, যে কারণে আমরা এখানে বলছি ইট ইজ উইকলি বন্ডিং। ঠিক আছে, আমি একটু ডায়াগ্রামটা একটু হ্যাঁ স্যার। ডায়াগ্রামটা আমি আরেকটু ভালো করে আঁকি আর একটা পাতায়, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি স্যার এটা কি ফিলিং আপ অফ ইলেকট্রনকে কোনোভাবে এফেক্ট করবে? সেটা পরে আসছি, ইলেকট্রন অব্দি আমরা পৌঁছই। ঠিক আছে স্যার। ইলেকট্রনের গল্পটা হচ্ছে এমও তৈরি করার পর, মলিকুলার অরবিটাল থিওরিতে ফার্স্ট উই নিড টু কনস্ট্রাক্ট দ্য মলিকুলার অরবিটালস, তারপর ইলেকট্রন বসালে ব্যাপারটা অটোমেটিক। আমাদের প্রথমে মলিকুলার অরবিটাল তৈরি। ওকে আমরা স্যার। কি দেখিয়েছিলাম? দেখো আমরা দেখিয়েছিলাম এই হচ্ছে সিগমা জেরাডে ফ্রম 2s, তারপর আমরা কি দেখিয়েছিলাম, সিগমা ইনজেরাডে ফ্রম 2s, দেখো এনার্জি লেভেলস গুলো যেগুলো দেখানো হয়েছিল। তারপর দেখানো হয়েছিল সিগমা জেরাডে ফ্রম 2pz, তারপর ছিল হচ্ছে পাই ইনজেরাডে xy, তারপর পাই জেরাডে, মানে এটা ছিল হচ্ছে পাই অ্যান্টি বন্ডিং xy, তার উপরে ছিল হচ্ছে সিগমা ইনজেরাডে ফ্রম 2pz। এই তো আমাদের অরবিটাল গুলো ছিল। তারপর আমরা কি দেখালাম? প্রথমেই দেখালাম, দেখো এই দুটোর মধ্যে ইন্টারাকশন দেখালাম, এইটার এটা, তাই তো? যেটা দেখানো হলো তোমাকে, এই দুটোর মধ্যে ইন্টারাকশন হওয়াতে কি হচ্ছে, একটা স্টেবিলাইজ হচ্ছে, এটার নাম দিলাম কি, সিগমা জেরাডে 2s 2pz, এবং এটাকে বললাম দিস ইজ হাইলি বন্ডিং, এইচবি লিখছি, দিস ইজ হাইলি বন্ডিং, এইচবিএমও লিখি, হাইলি বন্ডিং মলিকুলার অরবিটাল, হাইলি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবং টার্ম ইন্টারাকশনের ফলে এটা তো এনার্জাইজ হচ্ছে, আমরা দেখালাম। তাহলে সিগমা জেরাডে 2s 2pz, একই নাম দিচ্ছি, কিন্তু পাশে লিখছি উইকলি বন্ডিং, ডাব্লিউ স্ট্যান্ডস ফর উইকলি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে নাম যদিও এক দিলাম, কিন্তু পাশে এটাকে, এই দুটো যে আলাদা সেটা বোঝানোর চেষ্টা হলো। ইন এ সিমিলার ওয়ে, ইন এ সিমিলার ওয়ে দেখো সিগমা উনজেরাডে যেটা আছে, ভালো করে লক্ষ্য করো, এই সিগমা উনজেরাডে আর এই সিগমা উনজেরাডে
দেখো স্কুইজিং এর ফলে স্কুইজ হয়ে যাচ্ছে, কাছাকাছি এসে যাচ্ছে, কাছাকাছি আসার ফলে তাদের মধ্যেও ইন্টারাকশন হওয়া সম্ভব, বিকজ দে আর অফ সেম এনার্জি। তার মানে আমরা বলছি দেখো এই যে সিগমা উনজেরাডে ফ্রম টু পি জেড এবং সিগমা উনজেরাডে ফ্রম টু এস, এদের মধ্যেও ইন্টারাকশন হবে, এবং এদের মধ্যে ইন্টারাকশনের ফলে দেখো এই যে সিগমা উনজেরাডে এটা স্টেবিলাইজ হচ্ছে, তাহলে সিগমা উনজেরাডে টু এস টু পি জেড, কারণ টু এস এবং টু পি জেড এর মধ্যেই দুটোরই কন্ট্রিবিউশন আছে। আর এটাও তাই, এটাও এনার্জাইজ হচ্ছে টু দ্য সেম এক্সটেন্ট, অর্থাৎ সিগমা উনজেরাডে টু এস টু পি জেড। দেখো আমরা এই টার্ম ইন্টারাকশনটা দেখালাম, আমরা প্রথমে টার্ম ইন্টারাকশন কোনটার দিকে ছিলাম, এইটা এবং এইটার, তারপরে টার্ম ইন্টারাকশন উনজেরাডে দুটো সিমিলার সিমেট্রি, তাদের মধ্যে টার্ম ইন্টারাকশন দেখালাম। এবারে দেখো একটা উনজেরাডে মানে এখানে সিগমা উনজেরাডে মানে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। দেখো সাধারণত অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কি হয়, হায়ার হয়। তাহলে একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তার এনার্জি, সরি, একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল দেখো এইটা, তার এনার্জি যদি বেড়ে যায় তাহলে তার কি হবে, অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার বেড়ে যাবে, বিকজ অ্যান্টি বন্ডিং অরবিটাল দে আর এক্সপেক্টেড টু বি অফ হায়ার এনার্জি। So this becomes highly anti-bonding molecular orbital. এবং দেখো নিচের যে মলিকুলার অরবিটাল এইটার, এটার কি হচ্ছে, এনার্জি কমে যাচ্ছে। একটা অ্যান্টি বন্ডিং এর এনার্জি যদি কমে যায়, ইট বিকামস উইকলি অ্যান্টি বন্ডিং। সো এটার নাম দেবো আমরা তখন উইকলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, উইকলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে দেখো টার্ম ইন্টারাকশন, এই যেটা আমরা দেখাচ্ছি, দিস ইজ হোয়াট ইজ রেফার টু অ্যাজ মলিকুলার টার্ম ইন্টারাকশন, মলিকুলার টার্ম ইন্টারাকশন, মলিকুলার টার্ম ইন্টারাকশন বলছি। মানে দেখো মলিকুলার অরবিটালের মধ্যে মলিকুলার টার্ম ইন্টারাকশন মিন্স ইন্টারাকশন বিটুইন দি মলিকুলার অরবিটালস, ঠিক আছে, মলিকুলার টার্ম ইন্টারাকশন টার্মটা ইউজ করা হচ্ছে। এবং বাকি দেখো এই এইটা দিস উইল রিমেন অ্যাজ ইট ইজ, মানে এই যে পাই উনজেরাডে, পাই উনজেরাডেটা কি, পাই উনজেরাডে মানে পাই বন্ডিং, মনে হচ্ছে তো, দিস ইজ পাই উনজেরাডে বা পাই বন্ডিং। পাই উনজেরাডে রিমেন, তার এনার্জি যেরকম ছিল সেরকম থাকবে, আর পাই জেরাডে, এই দুটো তো দেখো দে আর অফ ডিফারেন্ট সিমেট্রি, তো তাদের মধ্যে আর কি ইন্টারাকশন হবে, সিমেট্রি তো আলাদা, তো তাদের মধ্যে আর কোনো ইন্টারাকশন হওয়ার ব্যাপার নেই। তার মানে আসলে লিথিয়াম টু থেকে তুমি যদি N2 দেখো, তার মলিকুলার অরবিটাল পিকচারটা, মানে মলিকুলার অরবিটালের যে পরপর এনার্জি লেভেলস গুলো আসলে এই রকম দেখতে হবে। এবং এই যে ডায়াগ্রামটা আমরা দেখাচ্ছি, দেখো এই এই পোর্শনটা দিস ইজ ফর অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন, আর এই পোর্শনটা হচ্ছে লিথিয়াম টু থেকে N2। এবং এই ধরনের ডায়াগ্রামকে আমরা বলে থাকি কোরিলেশন, কোরিলেশন ডায়াগ্রাম, কোরিলেশন ডায়াগ্রাম, ঠিক আছে, কোরিলেশন ডায়াগ্রাম। তাহলে এই যে মলিকুলার টার্ম ইন্টারাকশনের ফলে কিন্তু তুমি জাস্ট অর্ডারিং অফ মলিকুলার অরবিটালস দেখো, তুমি যদি পরপর অর্ডারিং গুলো দেখো কিরকম হচ্ছে, তুমি দেখো লক্ষ্য করো, এখানে প্রথমে সিগমা জেরাডে, এটা তো তাই, তারপর সিগমা উনজেরাডে, এখানেও তাই, তারপর এখানে আছে সিগমা জেরাডে ফ্রম টু পি জেড, কিন্তু এটার ক্ষেত্রে এই সিগমা জেরাডে দেখো উপরে উঠে গেছে, তাই না, মানে এই জায়গায় এটা উপরে উঠে এসছে, এইটুকুনি পার্থক্য আছে দেখো। তার মানে আমি বলতে চাইছি যে পার্থক্য, তুমি যদি এগুলোর মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করো, the only difference is that
অর্ডারিং, অনলি ডিফারেন্স ইন দি অর্ডারিং অফ এনার্জি লেভেল হচ্ছে এইটা। মানে আমরা বলতে চাইছি অনলি ডিফারেন্স হচ্ছে এইটা, বাকি সেম আছে। দেখো অর্ডারিংটা পরপর তুমি যদি নিচের থেকে উপরে দেখো, দেখো সিগমা জেরাডে, সিগমা জেরাডে, সিগমা উনজেরাডে, সিগমা উনজেরাডে, তারপর এই পাই উনজেরাডে, পাই উনজেরাডে আছে, পাই জেরাডে, এদিকে পাই জেরাডে, সিগমা উনজেরাডে, সিগমা উনজেরাডে। শুধু ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা এইটায় চলে এসছে, বুঝতে পেরেছো? তাহলে এবার তোমাকে পরীক্ষায় যখন লিথিয়াম থেকে বলো। স্যার সিগমা জেরাডে ফর 2pz ওটা যে এনার্জি লেভেল ওটা বেড়েছে ঠিক আছে, কিন্তু ওটা এমন ভাবে বাড়তে পারতো না যাতে পাই কোন জেরাডে যেটা আছে পাই ইউ যেটা ওটা থেকে কম আছে, ওভাবে বাড়তে পারতো না। হ্যাঁ, মানে দুটোর মাঝখানে আছে কেন? বাড়তে পারতোই, কিন্তু সেটা কতটা বেড়েছে কতটা না বেড়েছে আমরা তো কোয়ালিটেটিভ ডায়াগ্রাম আছি, আমাদের পক্ষে হ্যাঁ স্যার, কোয়ান্টিফাই করা সম্ভব না। এইটুকুনি আমাদের মনে রাখতে হবে, এটা যে ঠিক আছে স্যার। এইটুকুনি আমাদের মনে রাখতে হবে, ড্রয়িং এভরিথিং ইন এ ভেরি কোয়ালিটেটিভ। আমাদের ইনফরমেশনটা ছাড়া মানে তুমি পরে রিয়েলাইজ করবে ইট ইজ নট পসিবল, সাউন্ডটা অফ করো, ইট ইজ নট হ্যাঁ স্যার। it is not possible to predict a molecular orbital energy level diagram. তোমার পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না। Only if you know the MO energy level diagram you should be able to draw it, otherwise not. যে কারণে তুমি দেখবে তোমার সিলেবাসে কিছু স্পেসিফিক এমও তোমাকে মানে দেওয়া আছে, সেগুলো কিভাবে আঁকতে হয় একটা কোয়ালিটেটিভ ওয়েতে তোমাদের আইডিয়া দেওয়া হয়, কিন্তু ওই স্পেসিফিক ওই কটাই দেবে, এর বাইরে দিলে তোমার পক্ষে বা কারোর পক্ষেই পাওয়া সম্ভব না যদি না তোমরা জানো। ঠিক আছে স্যার। You have to know how to construct the energy level diagram. তাহলে আমরা করব কি, এবারে নেক্সট এই লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি এমও গুলো আঁকবো। দেখো এই ডায়াগ্রামটা কিন্তু এমও তুমি যদি এরকম ভাবে এঁকে দাও, এটা এটা কিন্তু চলবে না, বিকজ দিস ইজ জাস্ট আ কোরিলেশন ডায়াগ্রাম। তোমাকে যখন পরীক্ষায় দেবে তোমাকে বলবে এনার্জি লেভেল, মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম, তখন এই কোরিলেশন ডায়াগ্রাম আঁকলে হবে না, এটা তোমাকে বোঝানোর জন্য। কারণ আমি এটা যদি না বোঝাই তুমি পরেরটা বুঝতে পারবে না, বোকার মতো মুখস্থ করতে হবে, এটা তুমি বুঝে মুখস্থ করবে, মুখস্থ সবই করতে হয়। তাহলে আমরা স্যার, বলো। স্যার বলছিলাম স্যার একটা ডিফারেন্স আপনি বললেন না সিগমা জেরাডে আর সিগমা উনজেরাডের একটা ডিফারেন্স 2s 2p জেরাডে, স্যার ওই পার্টটা একবার একটু রিপিট করবেন? আমরা বলতে চাইছি এরকম যে ও যেটা বলছিল সেটা হচ্ছে যে এই সিগমা জেরাডিটা এই ওপরে চলে এলো, দিস ইজ দি অনলি ডিফারেন্স বিটুইন এইগুলো ডায়াগ্রাম আর এইগুলো ডায়াগ্রামের রিগার্ডিং দ্য অর্ডারিং অফ এনার্জি লেভেল। নিচের থেকে ওপরে যখন যাচ্ছ, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি যখন যাচ্ছ, ঠিক আছে, অর্ডারিংটা ডিফারেন্স কিন্তু এইটা। মানে এই বাঁদিকের ক্ষেত্রে আগে সিগমা জেরাডে আসছে, তারপর পাই জেরাডে আসছে, আর লিথিয়াম থেকে নাইট্রোজেন যখন করছো আগে পাই জেরাডে আসছে, তারপর সিগমা জেরাডে আসছে, এটাই বলছিল। ওকে। এবার আমরা নেক্সট তোমাকে পরীক্ষায় যখন দেবে, ধরো তুমি পরীক্ষা এই এই ডায়াগ্রাম তোমার পরীক্ষায় দেবে, তোমাকে পরীক্ষায় যখন দেবে তুমি কিভাবে আঁকবে, তোমাকে পরীক্ষায় কি দেওয়া হবে, ধরো তোমাকে দেবে এরকম যে যে এমও, draw the MO energy level diagram for ধরো Li2, লিথিয়াম 2, ঠিক আছে, এমও এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর লিথিয়াম। তা সেখানে তোমার প্রসিডিওরটা দেখো, ভালো করে লক্ষ্য করো। তো আমি কি করছি, আমি এখানে 2s আর এই 2p নিচ্ছি, আমি জানি যে এই এনার্জি গ্যাপটা কম, কিন্তু আমাকে ছোট করে দেখালে আমার ডায়াগ্রামটা তো বিচ্ছিরি হবে, যে কারণে আমরা নর্মাল ওয়েতেই দেখাচ্ছি। আমি জানি যে 2s আর 2p এর মধ্যে কিন্তু এনার্জি গ্যাপ কম, দ্যাট ইজ নোন টু অল অফ ইউ।
এবার কায়দাটা দেখো, ভালো করে দেখো, এদিকে আঁকাটা ভালো করে দেখো। ফার্স্টে আমি কি করছি, এই দুটো টুয়েস এর মধ্যে আমি এইটাকে বেশি স্টেবিলাইজ করছি আর এটাকে অল্প এনার্জাইজ করছি। কেন বলো তো? আগের ডায়াগ্রামটা লক্ষ্য করো, আগের পাতায় তুমি যদি ডায়াগ্রামটা লক্ষ্য করো, তুমি দেখবে এইটা, এই যে নিচে এইটা বেশি স্টেবিলাইজ হচ্ছে। আসলে এটা স্লো হয়ে গেছে। কি মুশকিল, আসছে না যে। আসছে না, এনিওয়ে। ঠিক একই ভাবে দেখো, আমরা এই আঁকার পদ্ধতিটা, এই যে টুপি, এই টুপি সঙ্গে যখন সিগমাটা করব, সিগমাটা অল্প একটু স্টেবিলাইজ করব আর এনার্জাইজেশন বেশি করব। দিস ইজ দ্য প্রসেস। আঁকার কায়দাটা হচ্ছে এরকম। কেন বলতো? দেখো এই যে সিগমা জেরাডে, এটা কি ছিল? 2s2pz। আগের পাতাটা তুমি লক্ষ্য করো যেটা এঁকেছি, 2s2pz, এবং দিস ওয়াজ হাইলি বন্ডিং মলিকুলার অরবিটাল, তাই তো? সব থেকে নিচে যেটা ছিল। এবং এইটাও কিন্তু সিগমা জেরাডে, দিস ইজ 2s2pz। কিন্তু আমরা কি বলেছিলাম? দিস ইজ উইকলি বন্ডিং মলিকুলার অরবিটাল। ফলো করতে পারছো? ঠিক একই যুক্তিতে এই যে সিগমা উনজেরাডে, এটাও তো নেমে এসেছিল, নিচে এসেছিল, 2s2pz। দেখো একটা অ্যান্টি বন্ডিং অরবিটালের এনার্জি কোথায় থাকা উচিত ছিল? দেখো এরম জায়গায় থাকা উচিত ছিল এটা, তাই না? এরম জায়গায় থাকা উচিত ছিল, টার্ম ইন্টারাকশনের ফলে নেমে এসছে। বুঝতে পারছো? টার্ম ইন্টারাকশনের ফলে তো নেমে এসছে। তো যে কারণে আমরা এটা বলেছিলাম সিগমা উনজেরাডে 2s2pz, and this is weakly anti-bonding molecular orbital, এবং এইটা sigma ungerade 2s2pz, this is highly anti-bonding molecular orbital, highly anti-bonding molecular orbital। তাহলে আমরা টার্ম ইন্টারাকশন গুলো কিন্তু এখানে ইনক্লুড করে নিয়েছি, বুঝেছো? মানে আমরা এইদিকে আর বাকি কি করছি, দেখো এই পাই, মধ্যখানে পাইটা এখানে আসছে, পাই উনজেরাডে এক্স ওয়াই, আর পাই পাই জেরাডে এক্স ওয়াই। বুঝতে পেরেছো? তাহলে দেখো এইদিকে হচ্ছে লিথিয়াম, লিথিয়াম অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, Li2 মলিকুলার অরবিটাল। এত অব্দি আঁকা হয়েছে। এবারে তারপর আমি ইলেকট্রন বসাবো। তাহলে ইলেকট্রন বসাই। দেখো এই 2s, লিথিয়ামে কি হচ্ছে? লিথিয়াম হচ্ছে 2s1, লাইক দিস, এরকম হচ্ছে। কিন্তু দেখো একটা জিনিস আমাকে, এই যে টার্ম ইন্টারাকশন দেখালাম, এই টার্ম ইন্টারাকশনটা ছবিতে বোঝানোর জন্য
অনেক সময় আমরা এইভাবে দেখিয়ে থাকি। দেখো এই যে টার্ম ইন্টারাকশন হচ্ছে, এই যে 2pz এর কন্ট্রিবিউশন আছে এখানে, বুঝতে পারছো? সেটা দেখানোর জন্য অনেক সময় আমরা এইভাবে দেখিয়ে থাকি। এই যে মলিকুলার টার্ম ইন্টারাকশন আমরা অনেক সময় এইভাবে দেখিয়ে থাকি, আর এইখানে যে 2s এর কন্ট্রিবিউশন আছে সেটাও এরকম ভাবে দেখানো হয়, লাইক দিস। তাহলে ডায়াগ্রামটা একটু কমপ্লিকেটেড হলো। আরেকবার দেখাই, স্যার আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখাই, দেখো ভালো করে লক্ষ্য করো। আমরা কি বললাম? আমরা বললাম যে এই যে টার্ম ইন্টারাকশন হয়েছে, তার মানে এই যে অরবিটাল, দেখো ইট হ্যাজ কন্ট্রিবিউশন ফ্রম 2s, এটা দেখাচ্ছি। In a similar way, this has contribution from 2p. তাহলে এই দুটো দেখাচ্ছি আমরা, আমরা এইরকম ভাবে দেখাচ্ছি, দেখো এই এইটা এটা দেখালাম, আর ঠিক একই ভাবে তাহলে টার্ম ইন্টারাকশনটা দেখানোর কায়দাটা হচ্ছে এইটা। মানে তোমাকে যখন এনার্জি লেভেল ডায়াগ্রাম দিচ্ছে, তুমি কিন্তু আসলে এমও এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ Li2 ইনক্লুডিং টার্ম ইন্টারাকশন, বুঝতে পেরেছো? মানে যেখানে তুমি দেখাচ্ছ লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস টু ফর্ম molecular orbitals, followed by molecular term interaction, এইটুকুনি লিখে দেবে, followed by molecular term interaction, followed by molecular term interaction। এবং দেখো আমরা তো জেড অ্যাক্সিসটাকেই মলিকুলার অ্যাক্সিস ধরে করেছি, তার মানে দুটো লিথিয়াম তুমি এই জেড অ্যাক্সিস বরাবর দেখাবে কিন্তু এটা, ঠিক আছে? কারণ তুমি 2pz দেখাচ্ছ, জেড অ্যাক্সিস বরাবর কিন্তু দুটো লিথিয়াম অ্যাটম আসছে। তো তোমার পরীক্ষার খাতায় যখন এমোটা আঁকতে দেবে, তোমার আঁকাটা কিন্তু এইটা হবে। এবং দুটো ইলেকট্রন, দেখো দুটো ইলেকট্রন আমরা কোথায় বলবো? অ্যাকর্ডিং টু আবাভ প্রিন্সিপাল, পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল, আমরা দুটো ইলেকট্রন এখানে ভরছি। তো দুটো ইলেকট্রন যেই এখানে ভরবো, তখন আমার বন্ড অর্ডার কি হবে? নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস minus number of anti-bonding electrons divided by 2, so it's 1.0. তাহলে গ্যাস ফেজে there can be a lithium lithium bond, আমরা তো এমও যা করছি in gas phase, তাই তো? So there can be a lithium lithium bond in the gas phase as per this theory, এই থিওরি অনুসারে একটা লিথিয়াম লিথিয়াম বন্ড হওয়া সম্ভব। কে কি বলছিলে বলো? হ্যাঁ, হ্যালো স্যার। বলো। বলছিলাম যে আপনি আগেরটাতে যে ডিফারেন্সটা দেখালেন ওই কারেলেশনের ডায়াগ্রামটাতে একটাই ডিফারেন্স ছিল। তো ওই ডিফারেন্সটা এই ডায়াগ্রামে কোনটা, মানে কোথায় এই ডিফারেন্সটা না কি আলাদা সেটাই জিজ্ঞেস এই করছিলাম। যে এটা উপরে চলে আসছে, এটা উপরে চলে আসছে পাইয়ে। This is the difference between O2 and Li2. O2 তে কি ছিল? এটা নিচে ছিল পাইয়ের। তাহলে নেক্সট আমরা লিথিয়ামের পর বেরিলিয়ামে যাই। দেখো the diagram will be similar. আমরা তো বললাম যে লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি we will draw the same diagram. তাহলে আমরা বেরিলিয়ামের ক্ষেত্রে একইভাবে দেখাই।
দেখো ডায়াগ্রাম আঁকার পদ্ধতিটা তোমাকে শিখিয়ে দিলাম, তোমাকে কিন্তু যেভাবে শেখালাম সেইভাবে আঁকতে হবে কিন্তু, কারণ পরীক্ষার খাতায় নাহলে নামাতে পারবে না। আমি ঠিক যেভাবে আঁকছি ঠিক সেইভাবেই তোমাকে আঁকতে হবে, তা নাহলে পরীক্ষার খাতায় তুমি যদি অর্ডারিং ভুল করো আঁকতে, মানে যেটা আগে আঁকছি সেটাই আগে আঁকবে। আমি যেরকম ভাবে ঠিক আঁকছি ঠিক সেইভাবেই আঁকবে, তা নাহলে ভুল হয়ে যাবে। কি করেছি আমরা? দেখো 2s, দুটো বেরিলিয়াম, তার 2s দেখিয়েছি, আর 2p দেখাবো। আমরা জানি যে এনার্জি গ্যাপ ইজ লো, the energy gap is much lesser than much lesser in between 2s and 2p, সেটা আমাদের জানা আছে। এবার আমাদের পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে এইটাকে বেশি নামাবো, বন্ডিংটাকে এটাকে অল্প তুলবো, ঠিক একইভাবে এটাকে অল্প নামাবো, and this will be energized to a greater extent। বোঝা গেল তো? এবার আমরা টার্ম ইন্টারাকশন গুলো এখানে দেখিয়ে দিতে পারি, কারণ টার্ম ইন্টারাকশন তো আছে এখানে। So we can show the term interactions like this. এটা ঠিক একইভাবে এখানেও টার্ম ইন্টারাকশন এইভাবে দেখাচ্ছি, এইরকম। এবার অরবিটালের নামগুলো দিই। দেখো সেই এক নাম, সিগমা জেরাডে 2s 2pz, হাইলি বন্ডিং মলিকুলার অরবিটাল, হাইলি বন্ডিং মলিকুলার অরবিটাল, তাই তো? এটা হচ্ছে সিগমা উনজেরাডে 2s 2pz, so this is weakly anti-bonding, weakly anti-bonding molecular orbital। বুঝতে পারছো? এইটা সিগমা জেরাডে 2s 2pz, 2s 2pz, so this is, এটা হচ্ছে কি হবে? এটা তো হাইলি বন্ডিং ছিল, তাহলে এটা উইকলি বন্ডিং মলিকুলার অরবিটাল। মনে হচ্ছে তো? আর এইটা সিগমা উনজেরাডে 2s 2pz, so this is highly anti-bonding molecular orbital। তাহলে টার্ম ইন্টারাকশনের ফলে আমরা এই ছবিটা দেখাচ্ছি, ঠিক হলো? আর বাকি পাই মলিকুলার অরবিটালস গুলো দেখিয়ে দেবো। দেখো এই পাই মলিকুলার অরবিটালস গুলো এরকম, তো দিস আর দি পাই মলিকুলার অরবিটালস। তো মানে এটা হচ্ছে পাই, এটা হবে পাই উনজেরাডে xy, আর এটা হচ্ছে পাই জেরাডে xy। মনে আছে পাই বন্ডিংটা হচ্ছে পাই উনজেরাডে, আর পাই অ্যান্টি বন্ডিং হচ্ছে পাই জেরাডে। তাহলে আবার ইলেকট্রন বসাই। দেখো এটা হচ্ছে Be2, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এই হচ্ছে মলিকুলার অরবিটাল, এনার্জি লেভেলস। বেরিলিয়ামে কি 2s2, এই তো কনফিগারেশন। তাহলে চারটে ইলেকট্রন কিভাবে ফিল্ড আপ হবে? এই 1 2 3 4। দেখো বন্ড অর্ডার তাহলে কি হচ্ছে? নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস 2, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস 2 ডিভাইডেড বাই 2, 0। তাহলে কি বন্ড হওয়া সম্ভব? দুটো বেরিলিয়ামের মধ্যে বন্ড নর্মালি হওয়া সম্ভব নয়, কিন্তু ভালো করে শুনুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বন্ডিং মলিকুলার অরবিটালটা যেটা, অর্থাৎ দিস ইজ হাইলি বন্ডিং, এবং এখানে পেয়ার অফ ইলেকট্রন আছে, আর এটা উইকলি বন্ডিং, উইকলি অ্যান্টি বন্ডিং, সরি, যেখানে পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে বুঝতে পারছো বন্ডিং ক্যারেক্টারটা বেশি হচ্ছে। তো বন্ডিং ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে বন্ড ফর্মেশন হওয়ার প্রবাবিলিটি থেকে যেতে পারে at lower temperature। মানে আমরা বলতে চাইছি যে দেখো, যেহেতু আমরা বলছি যেহেতু এই বন্ডিং মলিকুলার অরবিটালটা বেশি স্টেবিলাইজড হচ্ছে,
বেশি স্টেবিলাইজ করছে কম্পেয়ার টু দি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বুঝতে পারছো, স্টেবিলাইজেশনটা তো বেশি হচ্ছে। তো যেহেতু এইটা দেখো বেশি স্টেবিলাইজ হচ্ছে দুটো ইলেকট্রন কম্পেয়ার টু দিস টু ইলেকট্রন, তাহলে উইথ রেসপেক্ট টু দিস জিরো লেভেল, এইটা যদি জিরো লেভেল ভাবি তার রেসপেক্টে তো স্টেবিলাইজেশন বেশি হচ্ছে, তাই না? তাহলে একটা উইক বন্ড হওয়া সম্ভব at very low temperature। তাহলে আমরা কি বললাম, মানে এটা থিওরিটিক্যালি সম্ভব। আমরা কি বলতে চাইছি, সিন্স extent of stabilization of, আচ্ছা এটার নাম যদি এরকম দিয়ে দিই, দেখো এদিকে দেখাও, 1 2 3 4 5 6 এরকম নাম দেওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি, তাহলে এখানে extent of stabilization, since the extent of stabilization of 1 sigma Gerardi is greater than extent of energization of 2 sigma Gerardi। এই কারণে বলছে formation, hence formation of weak beryllium bond at low temperature may be possible at low temperature। হবেই এমন কথা না, থিওরিটিক্যালি বলা হচ্ছে যে it may be possible। একটা weak bond between two beryllium center may be possible। কারণটা কি বলছে? কারণ বলছে দেখো এইটা বেশি স্টেবিলাইজ হচ্ছে কম্পেয়ার টু দি এনার্জাইজেশন। পরের কথায় যাচ্ছি। স্যার, এটা লো টেম্পারেচারে কেন পসিবল? লো টেম্পারেচারে বন্ড ভাইব্রেশনটা উইক হয়, মানে বন্ড তো ভেঙে যাবে না, টেম্পারেচার যেই 273 কেলভিন চলে আসবে বন্ড ভাইব্রেশন বেশি হবে। এবার বন্ড ভাইব্রেশনটা যত কম হবে লোয়ার টেম্পারেচারে তত বন্ডটা স্টেবিলাইজ করা সম্ভব। স্যার, তার মানে যদি বন্ড অর্ডার 0 হয় তো সেক্ষেত্রেও যদি এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশন বেশি হয় ডিস্টেবিলাইজেশনের There is থেকে, a তাহলে possibility. লো টেম্প There is a ওকে possibility that the molecule can exist at low temperature. The bond may exist, but it will not strictly be a sigma bond। Because it may not strictly be a sigma bond. It can be a weak bond where the bond length will be much longer than sigma bond, but there can be a weak interaction at lower temperatures। মানে পসিবল এটা। তবে এইগুলো তো থিওরি, এবার এই থিওরি দিয়ে যেগুলো প্রেডিক্ট করছি আমরা, সেই থিওরিগুলো দিয়ে প্রেডিক্ট যেটা করছি সেটা পসিবল। এবার সেটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে কি না দেখা গেছে সেটা অন্য আসপেক্ট, ঠিক আছে? সবসময় এক্সপেরিমেন্টালি আমরা, মানে থিওরি যেটা প্রেডিক্ট করে এক্সপেরিমেন্টালি সবসময় সেটা করা মুশকিল হয়। মানে ওই লোয়ার টেম্পারেচারে জিনিসটাকে স্টেবিলাইজ করা, সেটা তো একটা এক্সপেরিমেন্টাল টেকনিক, ঠিক আছে? সেই এক্সপেরিমেন্টাল টেকনিকে ফেলিয়ার হতে পারে। কিন্তু থিওরি যখন করছি আমরা, থিওরিটা যেটা হচ্ছে দ্যাট ইজ থ্রু ক্যালকুলেশনস। ওয়ান্স তোমার কম্পিউটার ভালোভাবে কাজ করছে, ভালো কম্পিউটেশন ফেসিলিটি আছে, দ্যাট ক্যান বি ডান। কিন্তু এক্সপেরিমেন্টাল টেকনিকে তুমি যদি এক্সপেরিমেন্টাল টেকনিকে ফেলিয়ার হয়ে যায় তাহলে তুমি সেটাকে স্টেবিলাইজ করতে পারবে না। ওই লোয়ার টেম্পারেচারে নিয়ে এসে স্টেবিলাইজ করাটাও তো ডিফিকাল্ট। তুমি বুঝতেই পারছো, এটা ওইরকম একটা ধরো 77 কেলভিন বলো বা ইভেন লোয়ার টেম্পারেচার, সেইখানে জিনিসটাকে স্টেবিলাইজ করা তো সবসময় ডিফিকাল্ট।
ঠিক আছে, মানে কন্ডিশন মেনটেন করা। সো এমও, তাহলে নেক্সট আমরা আসবো এমও এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ B2। একই কথা কিন্তু দেখো, সেম ডায়াগ্রাম আঁকবো। আমি ইচ্ছে করেই বারবার ডায়াগ্রামটা আঁকছি যাতে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যায়। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে আঁকছো, এটুকুনি তোমাদের উপর রিলাই নিশ্চয়ই করা যায়। দেখো, once again I am drawing the diagram. A 2s and 2p, and we know that the energy gap between 2s and 2p is quite low. Energy gap is much lesser than that of oxygen or fluorine. Ever, what is our strategy? What is the strategy for drawing the MOs? Strategy হচ্ছে, this will be stabilized to a greater extent, this will be energized to a lesser extent. Once again, this will be stabilized to a lesser extent, and it will be energized to a greater extent. নামগুলো সিগমা জেরাডে 2s 2pz হাইলি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটার নাম আমরা 1 দিয়েছি। This is 2 sigma ungerade 2s 2pz weakly anti-bonding molecular orbital, তাই তো এটার নাম দিয়েছি 4 sigma gerade 2s 2pz weakly bonding molecular orbital, and this is 6 sigma ungerade 2s 2pz highly anti-bonding molecular orbital, highly anti-bonding molecular orbital. Then we have to show the term interactions. So we have to show the term interactions. Like this. Also, তাহলে টার্ম ইন্টারঅ্যাকশনস গুলো আমরা এইভাবে দেখালাম। এবার বাকি পাই মলিকুলার অরবিটালস। তাহলে we have to show the pi molecular orbitals in phase or out of phase combination. তাহলে এটা ছিল আমাদের 3 pi ungerade xy, and this was 5 pi gerade xy. Obviously you have to mention that z axis is the molecular axis, তাই তো z টাকে মলিকুলার অ্যাক্সিসটা তোমাকে কিন্তু মেনশন করতেই হবে। এটা যদি মেনশন না করো তাহলে কিন্তু নম্বর কেটে দিতে পারে। সো বোরন অ্যাটমিক অরবিটাল, বোরন অ্যাটমিক অরবিটাল B2 molecular orbital, ঠিক হলো? Now let us write down the configuration electrons গুলো দিই আমরা। দেখো বোরনের কনফিগারেশন কি, 2s2 2p1, এখানেও তাই দেখো 2s2 ডান দিকের বোরনটা 2s2 2p1. So in total there are 6 electrons, 6টা ইলেকট্রন। তো 6টা ইলেকট্রন আমি কিভাবে ভরবো, এদিকে তাকাও, look carefully, 1 2 3 4, দেখো ভালো করে, 5 6. At first they will be filled up singly, and only after they are filled up singly, only then pairing will occur.
হুমস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি। তাহলে এই হচ্ছে কনফিগারেশন আমার। তাহলে এখান থেকে হ্যালো ইয়েস, স্যার, বলছিলাম আপনি এই যে দুটো টু এস অরবিটাল যে করেসপন্ডিং ইন্টারাকশন করে একটা সিগমা জেরাডা জেরাডা ফর্মেশন করছে, স্যার ওখানে স্যার ওই পাশে টু এস ওটা টু পি জেড কেন লিখেছেন? বুঝতে পারছি না। স্যার দুটো টু এস অরবিটাল নিচে ইন্টারাকশন করে সিগমা জেরাডা আর সিগমা জেরাডা মলিকুলার অরবিটাল ফর্ম করেছে, তাই তো? তাহলে স্যার ওই সিগমা জেরাডার পাশে আপনি লিখেছেন টু এস কমা টু পি জেড, আর সিগমা জেরাডার পাশে লিখেছেন টু এস কমা টু পি জেড। টু পি জেডটা কেন লিখেছেন এটা বুঝতে পারছি না। টু এতক্ষণ এস ধরে তো অরবিটাল সেটাই লিখেছেন বোঝালাম বাবা, সারা ক্লাস ধরেই তো সেটা বোঝাচ্ছি। কি করছিল এতক্ষণ ধরে? এই যে ছবিটা দেখালাম টার্ম ইন্টারাকশনে, এই টুপি সিগমা জেরার্ডে আর সিগমা জেরার্ডে টু এস আর টু পি জেড এর মধ্যে টার্ম ইন্টারাকশন হলো, ওই এইভাবে দেখালাম, লিখলাম। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মিস করে গেছিলাম, ঠিক আছে। দেখবে ভালো করে। আমি এটা রেকর্ড করছি ভিডিওটা, বিকজ ইট ইজ ডিফিকাল্ট, আই এম রেকর্ডিং ইট অ্যান্ড আই উইল সেন্ড ইট টু ইউ। আই আন্ডারস্ট্যান্ড ইটস আ ডিফিকাল্ট ক্লাস, মানে ইন অনলাইন মোড। অলওয়েজ দিস ক্লাসেস আমি তাও লাইভ ক্লাস করছি, বিকজ অফলাইন হলে এগুলো সবসময় সুবিধা হয়। But you'll get a chance to look at it once again. আচ্ছা, তাহলে আমি B2 টা করলাম। দেখো এবার B2 তে তুমি বন্ড অর্ডার যদি দেখো, বন্ড অর্ডারে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস কতগুলো হচ্ছে? 2 আর 2 4, তাই তো? আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস 2। So bond order is 1.0. তাহলে দুটো বোরনের মধ্যে একটা বন্ড হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ দিস বন্ড? এটা কি সিগমা বন্ড না পাই বন্ড? দেখো সেটা জাজ করতে গেলে আমাদের দেখতে হবে যে সিগমা বন্ড অর্ডারটা কত। দেখো এই যে বন্ডিং মলিকুলার অরবিটালে, সিগমা বন্ডিং মলিকুলার অরবিটালে পেয়ার অফ ইলেকট্রন আছে, and the effect of its bonding is nullified by the pair in antibonding. তার মানে সিগমা বন্ড অর্ডার আমি বলতে পারি ইট ইজ 0। পয়েন্টটা বুঝতে পারছো? আমি যদি সিগমা বন্ড অর্ডারের কথা বলি, দেখো তুমি এখানে সিগমা বন্ড অর্ডার, সেটা কি হচ্ছে? বন্ডিং মলিকুলার অরবিটালে এই দুটো, সিগমা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে এই দুটো, ডিভাইডেড বাই 2। তাহলে সিগমা বন্ড অর্ডার 0, তাই তো? তাহলে পাই বন্ড অর্ডার কত? পাই বন্ড অর্ডার, লুক কেয়ারফুলি, পাই বন্ড অর্ডার, দেখো there are 2 electrons in this bonding molecular orbitals, এখানে কোনো ইলেকট্রন নেই in the anti-bonding, so pi bond order it is 2 minus 0 by 2, so this is 1.0. So we can say that there will be a pi bond between the two boron centers, pi bond between two boron centers. এবং দেখো এই যে পাই বন্ডেড ইলেকট্রন, দে আর অফ প্যারালাল স্পিনস, এরা তো পাই বন্ড করেছে ওই যে পেয়ার অফ ইলেকট্রনটা, তাই না? and the pi bonded electrons are of parallel spins. এই রে কি হলো? There will be a between two boron centers and pi bonded electrons
Am I in the meeting? Yes, sir. স্যার Just hold on. And the pi bonded electrons are of parallel spins. তাহলে this is very very important. দেখো তার মানে এটা তো উইক বন্ড, পাই বন্ড হচ্ছে মানে অবভিয়াসলি ইটস এ উইক বন্ড। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক B2, এই যে B2টা, B2 তাহলে আমরা বলতে পারি দেখো B2 মাস্ট বি প্যারাম্যাগনেটিক ফর টু unpaired electrons. B2 must be paramagnetic for two unpaired electrons. ঠিক আছে, দেখবে কোয়েশ্চেন দেয় B2 sticks to magnetic dipole. Sticks to magnetic dipoles. কেন? Because it is paramagnetic for two unpaired electrons. ধরো B2 sticks to magnetic dipole, এরকম যদি প্রশ্ন দেয় তোমাকে, দিয়ে তোমাকে ধরো 3 নম্বর দিয়ে দিল বা 2 নম্বর দিল, কিছুই না, এমোটা আঁকবে, এমোটার জন্য হয়তো দেখবে 10 নম্বর থাকবে, নিয়ে বলে দেবে দুটো প্যারালাল মানে it is paramagnetic for two unpaired electrons, that's why it sticks to magnetic dipole. তাহলে বুঝতে পারছো এমও আঁকাটা তোমাকে কিরকম প্র্যাকটিস করতে হবে। দেখো আমি ঠিক যে পদ্ধতিতে শেখালাম সেই পদ্ধতিতে কিন্তু প্র্যাকটিস করবে, তা নাহলে তুমি নাওয়াতে কিছুতেই পারবে না। বুঝতে পারছো তো? তোমাকে প্রসিডিওরটা শেখানোর জন্যই বারবার আমার আঁকা। পরে কথায় নেক্সট আমরা বোরনের পর কার্বন আসবো। স্যার আগের পেজটা আরেকবার দেখান। Yes, sir, হয়ে গেছে। তাহলে একই ছবি আর একবার আঁকবো আমরা। এমও energy level diagram of C2. আচ্ছা, which book should you follow? It is very well written in RP Sarkar. ঠিক আছে? The original book from which we are teaching, or even RP Sarkar has taken, the original book you can always check, Gary Ulsberg. This is the original book যেখান থেকে আমরা পড়াচ্ছি। ঠিক আছে? And it is very well written in RP Sarkar school. করতে পারো। So once again দেখো আমি জিনিসগুলো বুঝিয়ে দিলাম, এবার তোমার পক্ষে পড়াটা সুবিধে। So 2s 2p, once again energy gap is obviously not very high. দেখো এই কার্বন অ্যাটমিক অরবিটাল, তাহলে আমাদের পদ্ধতি কি? এটাকে বেশি স্টেবিলাইজ করব, এটাকে অল্প এনার্জাইজ করব, ঠিক একইভাবে এটাকে অল্প স্টেবিলাইজ করে এটাকে বেশি এনার্জাইজ করব, ঠিক উল্টো, তাই তো? তারপর এগুলোর নামগুলো দিয়ে দেবো। কিরম নাম দিচ্ছিলাম আমরা? This is 1 sigma Gerarde, 2s 2pz,
2s 2pz 1 sigma জেরাডে 2s 2pz তারপর এটা কি বলেছিলাম 2 সিগমা উনজেরাডে 2s 2pz এইটা ছিল কি হাইলি বন্ডিং মলিকুলার অরবিটাল এটা ছিল উইকলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এখানে ছিল হচ্ছে 4 সিগমা জেরাডে 2s 2pz weakly bonding molecular orbital 6 sigma ungerade 2s 2pz highly anti-bonding molecular orbital তাই তো মনে হচ্ছে এবার আমরা কি করছি টার্ম ইন্টারঅ্যাকশনটা দেখাবো তাহলে টার্ম ইন্টারঅ্যাকশনটা আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি এই টার্ম ইন্টারঅ্যাকশন আর এই টার্ম ইন্টারঅ্যাকশন দেখানো হলো ভদ্রভাবে যদি দেখাতে চাও এরকমভাবেও দেখাতে পারো যেরকম ইচ্ছে it's like this so you can show the term interactions like this whichever way you like next আমরা কি করব পাই বন্ডিংটা দেখাবো we have to show the pi bonds একবারে একই জিনিস করছি কিন্তু দেখো বারবার so this is 3 pi ungerade xy this is 5 pi gerade xy হলো now we have to write down the configuration দেখো কার্বনের 2s2 2p2 তাই না কার্বনের দেখো 2s2 2p2 তার টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কি হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কটা হচ্ছে 8টা হচ্ছে টোটাল 8 তাহলে 8টা ইলেকট্রন আমরা ভরে দিই 1 2 এদিকে তাকাও 3 4 5 look carefully 6 7 8 okay so what is the bond order number of bonding electrons কত 2 4 6 so total number of bonding electrons 6 হচ্ছে so bond order is 6 minus anti-bonding electron হচ্ছে এটা 2 divided by 2 so this is 2.0 so there should be 2 bonds between the two carbon centers so what type of bonds are these sigma bond হচ্ছে না pi bond হচ্ছে না কি হচ্ছে দেখো তুমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে সিগমা বন্ড অর্ডারটা কি হচ্ছে 0 তাই না দেখো এই যে সিগমা বন্ড সিগমা এই যে পেয়ার অফ ইলেকট্রন ইন সিগমা বন্ডিং মলিকুলার অরবিটাল এটার এফেক্টটা ইজ নালিফাইড বাই দিস পেয়ার ইন দি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল সো সিগমা বন্ড অর্ডার ইজ 0 বাট পাই বন্ড অর্ডার ইজ হোয়াট এই চারটে মাইনাস 0 ডিভাইডেড বাই 2 তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দেখো সিগমা বন্ড অর্ডার just a minute তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সিগমা বন্ড অর্ডার is 2 minus 2 by 2 0 while pi bond order this is 4 minus 0 by 2 this is 2.0
তার মানে দুটো কার্বনের মধ্যে আসলে গ্যাস ফেজে, অবভিয়াসলি উই আর কনসিডারিং গ্যাস ফেজ, তাই তো? গ্যাস ফেজেতে যদি C2 এক্সিস্ট করে ইন গ্যাস ফেজ, there will be two pi bonds between them as per the molecular orbital theory. যদি C2 এক্সিস্ট করে ইন গ্যাস ফেজ, there will be two pi bonds between them, তাই তো? And look carefully, this is diamagnetic. This is diamagnetic, এটা কিন্তু প্যারাম্যাগনেটিক নয়, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই এখানে। There are no unpaired electrons. তার মানে এইটা C2 আমরা এমোটা এঁকে ফেললাম। দেখো তাহলে এইটাকে আমরা বলতে পারি দিস ইজ দি হোমো, তাই তো? দিস ইজ দি হোমো and this is the LUMO, lowest unoccupied molecular orbital. এবার ভালো করে ছবিটা দেখো, আমি পরের পাতায় যাব। So going to next page. Now if C2 accepts a pair of electrons, সে কোথায় অ্যাকসেপ্ট করবে? লুমোতে, তাই না? তুমি দেখো এই C2 gaseous, if it accepts a pair of electrons, it will be converted to C2 2- gaseous. তা এইটার বন্ড অর্ডার কি ছিল? দেখো বন্ড অর্ডার ছিল হচ্ছে 2.0, যেখানে দুটো কার্বনের মধ্যে দুটো পাই বন্ড ছিল, তাই তো? এবার what about C2 2-? What should be the bond order? আগের পাতাটা দেখো, আগের পাতা দেখে তুমি যদি এই আগের পাতা দেখো, দেখে তুমি বন্ড অর্ডারটা বার করো C2 2- এর। C2 2- মানে কি? দুটো ইলেকট্রন লুমোতে চলে আসবে। এদিকে দেখাও, যদি এইখানে দুটো লুমোতে চলে আসে, এই লুমোটা কি ক্যারেক্টার? বন্ডিং ক্যারেক্টার। This is a bonding character, sigma. Sigma bonding character, এবং তার করেসপন্ডিং এই যে সিগমা অ্যান্টি বন্ডিং, সেখানে ইলেকট্রন নেই। তাহলে অ্যাডিশনাল একটা সিগমা বন্ড হচ্ছে। পাই বন্ড গুলো যেরকম থাকার তো রয়েছেই, তাই না? তুমি চিন্তা করো, এই যে পাই বন্ড গুলো, পাই বন্ডের ইলেকট্রন দিয়ে যে পাই বন্ড গুলো থাকার তারা তো রয়েছে। অ্যাডিশনালি কি হলো, এই যে সিগমা মলিকুলার অরবিটাল, এইখানে একটা পেয়ার অফ ইলেকট্রন চলে এলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি বন্ড অর্ডারটা কি হয়ে যাবে? 3 হবে, দুটো পাই বন্ড, একটা সিগমা বন্ড। তো বন্ড অর্ডার উইল বি 3, যেখানে আমরা বুঝতে পারছি যে there will be two pi bonds, there will be 2 pi bonds এবং 1 sigma bond. অর্থাৎ it's like this. বলো, এইটা আরেকবার বলবেন? হ্যাঁ শিওর। এদিকে এমোটা দেখো ভালো করে। দেখো ইনিশিয়ালি এই ছিল, তাই তো? C2 যখন C2 2- হচ্ছে, C2 2- কি হচ্ছে? দুটো ইলেকট্রন, ইট উইল অ্যাকসেপ্ট দিস ইন দ্য লুমো। বাইরে থেকে দুটো ইলেকট্রন তো অ্যাকসেপ্ট করছে C2 2- যখন হচ্ছে। তা কোন অরবিটাল অ্যাকসেপ্ট করছে শুনি? দেখো, দিস অরবিটাল which is of bonding character এবং সিগমা ক্যারেক্টার, তার করেসপন্ডিং সিগমা অ্যান্টিবন্ডিং অরবিটাল ইলেকট্রন নেই। তাহলে সিগমা বন্ড অর্ডার, বুঝতে পারছো এটা কি হচ্ছে? 2 - 0/2, মানে সিগমা বন্ড অর্ডারটা এখানে কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। এই যে 2 - 0
ডিভাইডেড বাই 2, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। That is why you'll find that for C2 2 মাইনাস আমরা দেখতে পাচ্ছি তিনটে বন্ড হচ্ছে, দুটো পাই একটা সিগমা। তার মানে আমরা যখন এটাকে দেখছি দেখো এইভাবে C2 2 মাইনাস, যেখানে একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। এবং হোয়াট ইজ দিস, এই জিনিসটা তোমাদের কিন্তু চেনা, এটাকে আমরা অ্যাসিটিলাইড বলি, অ্যাসিটিলাইড। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কার্বাইড যেটাকে অ্যাসিটিলাইড বলি। যেমন তোমরা পড়েছো যে ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার দিয়ে তোমরা পড়েছিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন। তাহলে এই অ্যাসিটিলিনটা কি করে তৈরি হচ্ছে? বিকজ এই কার্বাইডটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছো? সো দিস ইজ হোয়াট উই সে ইজ অ্যাসিটিলাইড। এবং অ্যাসিটিলাইড এই যে C2 2 মাইনাস, এইটা obviously it is more stable than C2, কারণ আমরা তো দেখতে পাচ্ছি বন্ড অর্ডার বেশি, এখানে বন্ড অর্ডার যা তার থেকে বন্ড অর্ডার বেশি, তাই তো? বিকজ সিন্স due to higher bond order, due to its higher bond order, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। So is it clear? তাহলে these questions, yes স্যার একটা ডাউট ছিল। বলো। স্যার C2 যেটা আছে গ্যাস ফেজে C2, ওটার বন্ডিং অন্য কোনো থিওরি দিয়ে কি দেখা যায় না? কারণ দুটো পাই বন্ড আছে, প্রচন্ড অদ্ভুত লাগছে যে দুটোই কি করে পাই বন্ড হয়। অদ্ভুত কেন লাগছে? অদ্ভুত কারণ তার কারণ হচ্ছে তুমি ছোটবেলা থেকে পড়েছো যে প্রথমে তোমাকে বলা হয়েছে আগে সিগমা বন্ড হবে তারপর পাই বন্ড হবে, দ্যাট ইজ ব্যালেন্স বন্ড থিওরি। কে বলেছে সিগমা বন্ড আগে হবে? ব্যালেন্স বন্ড থিওরি বলেছে। বাট উই আর নট টকিং অ্যাবাউট ব্যালেন্স বন্ড থিওরি, we are discussing about molecular orbital theory. So the theory is totally different. So by using this theory আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এবার তোমার থিওরিটা পছন্দ না হতে পারে, যে এই থিওরিটা ভালো লাগছে না স্যার, এটা আগে পাই বন্ড হলো তারপর কেন এরকম করছেন স্যার, সেটা তোমার বলতেই হবে। কিন্তু থিওরি অনুসারে যে থিওরিটা সায়েন্টিস্টরা প্রেডিক্ট করেছে সেটা দিয়ে অনেক কিছু মেলানো যায় এবং ইট ইজ গুড। ঠিক আছে, ঠিক আছে স্যার। there are certain mathematical calculations করার পর দেখছে সায়েন্টিস্টরা আমরা অনেক কিছু মেলাতে পারছি। So the theory is good. সে আগে পাই বন্ড হোক পরে পাই বন্ড হোক, how does it matter? তুমি তো আর জানো না, তুমি দেখছো C2 2 মাইনাস, এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এটা স্টেবল। তুমি দেখছো C2 এটা এক্সিস্ট করে না সলিড স্টেটে, ঠিক আছে? তা কেন এক্সিস্ট করে না? নিশ্চয়ই এখান থেকে এটা তৈরি হয়ে যায়। তাহলে এবার তুমি বলতে পারো স্যার তাহলে কি দুটো বন্ড দুটো কার্বনের মধ্যে হচ্ছে সেইগুলো কি স্টেবল নয়? নিশ্চয়ই খুব স্টেবল নয়, কারণ তারা পাই বন্ড, দে আর নট ভেরি স্টেবল। যে কারণেই তো বললাম যে দেখো C2 2 মাইনাস ইজ মোর স্টেবল দ্যান C2। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার তাহলে মানে এই অ্যাসিটিলাইটটা মানে C2 যখন অ্যাসিটিলাইট হচ্ছে তো অটোমেটিক্যালি অ্যাসিটিলাইটটা সলিড স্টেট হয়ে যাচ্ছে। আপনি বললেন না যে সলিড স্টেটে C2 2 মাইনাস এক্সিস্ট। রুম টেম্পারেচারে এটা দেখা যাচ্ছে যে কার্বাইড যেটা এই কার্বাইডটা অ্যাসিটিলাইটটা ক্যালসিয়াম কার্বাইড ইজ আ সলিড, মানে যখন ক্যালসিয়ামের সঙ্গে সে সল্ট করছে ইট ইজ আ সলিড দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার।
কিন্তু আমরা যা কিছু এমওর রেসপেক্টে যা কিছু ডিসকাশন করছি সবই আমাদের গ্যাস ফেজে। ওকে স্যার, এটা এটা একটা ডাউট ছিল, এটা ক্লিয়ার, ঠিক আছে গ্যাস ফেজের জন্য। ওকে, তাহলে আমি এইখানে থামবো। নেক্সট আই উইল অ্যাকচুয়ালি এটার পর যেটা আমাকে করতে হবে